রাফির এই কথাটাও আগুন শুনতে পেয়েছে কিনা বোঝা গেল না। গটগট করে পা চালিয়ে সম্মুখের দিকে অগ্রসর হচ্ছে সে। আগুনের সাথে পা মেলাতে পারছে না মম। তার উপর শরীর ভীষণ দুর্বল, গলা ব্যথায় কথা বলতে পারছে না সঠিকভাবে। আগুন মোমের দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে, সাথে নেতানো ভঙ্গুর মোমকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে। হোটেলের রুমে এসে ঝাড়া মেরে মোমের হাত ছেড়ে দিল আগুন। পুরো রুম অন্ধকারে ঢেকে আছে। সুইচ টিপে সাদা রঙের বাতি জ্বালিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে রাগান্বিত চোখে মোমের দিকে কঠিন দৃষ্টি ফেলল। লাইট জ্বালিয়ে মোমের দিকে ঘুরে দৃষ্টি তাক করতেই সহসা মুখবিবর বদলে গেল। জ্বলন্ত রাগটুকু নিমিষেই মিয়ে গেল। গায়েব হয়ে গেল আগুনের কিছুক্ষণ আগের অভিব্যক্তি। থমকে গেল তার হৃৎপিণ্ডের শিরা উপশিরা। স্নায়ুর কোষগুলো যেন অচল হয়ে গিয়েছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। স্তব্ধ হয়ে গেল জল করা চাহনি। অবাক লোচনে চেয়ে রইল কিয়ৎকাল। প্রাণহীন শান্ত স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। ললাটের গোড়ানো প্রখর ভাঁজ শিথিল হলো। অনিমেষ চেয়ে রইল বিধ্বস্ত হয়ে হেলে দুলে দাঁড়িয়ে থাকা মোমের দিকে। মোমের কপাল ঠোঁট ঠুটনিতে গড়িয়ে পড়া রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে। হাতের তালু, গলা, বুক থেকে কোমর পর্যন্ত জামা তরতাজা রক্তে মাখামাখি অবস্থা। একটা পায়ের পাতার চামড়া ছিলে গিয়েছে, সেখানেও রক্ত জমাট বেঁধে আছে। ফর্সা নরম গালে কারো হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট। গলার চামড়ায় আঙ্গুলের ছাপ, সেই সাথে কিঞ্চিত কালচে হয়ে রয়েছে। ঠোঁটজোড়া শুকিয়ে গিয়েছে, যেন কত সময় ধরে আর্দ্রতা শূন্যে ভুগছে। অনেকক্ষণ যাবৎ শ্বাস প্রশ্বাসের গতিরোধ হয়েছিল। ফলাফল স্বরূপ ডাগর ডাগর আঁখি যুগল ধারণ করেছে টকটকে রক্তিম আভা। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। চুলের আগা পেঁচিয়ে জটলা বেঁধে গিয়েছে। চোখে মুখে রয়েছে একরাশ আতঙ্ক। মোমকে দেখে আগুনের মনে হচ্ছে বহুদিন যাবৎ অনাদর অবহেলায় অত্যাচারিত হওয়া রুগ্ন কোনো মানুষ, যার দেহের একাংশ সুস্থ সবল নেই। শুধু প্রাণ সঞ্চার আত্মাটা দেহের মধ্যে আটকে রয়েছে বলে শরীরের মাংস তরতাজা, নয়তো এই শরীরেই মানুষটাকে মৃত ঘোষণা করা হতো। আগুন বিধ্বস্ত মোমের নিকট দুকদম এগিয়ে যায়। মোমকে স্পর্শ করল না, কিছুটা দূরত্ব বজায় রেখে শান্ত কণ্ঠে শোধালো, কে ছিল? মোম দেয়ালে এক হাত ঠেকিয়ে কোনো রকম দাঁড়িয়ে আছে। ঘন ঘন শ্বাস টানছে, কথা বলার চেষ্টা করছে, পারছে না। এখনও মনে হচ্ছে কেউ তার কণ্ঠনালী চেপে ধরে আছে। আগুনের ধৈর্য শক্তি কুলোচ্ছে না। অধৈর্যের সহিত আগের থেকেও শীতল গলায় জিজ্ঞেস করল, তোমার এই অবস্থা কে করেছে? সে কে যে তোমাকে আঘাত করেছে? বলো আমায়। মোম ভাবল কে ছিল সেটা বলে দিলে আগুন তার সামনে গেলে সেই খারাপ মানুষটা যদি আগুনের কোনো ক্ষতি করে, আগুনের কোনো ক্ষতি হোক, মোম সেটা মানতে পারবে না। তাই অনেক কষ্টে থেমে থেমে ক্ষুদ্র বুলি আওড়ালো, কেউ ছিল না। হাঁটতে গিয়ে কিছুর সাথে লেগে পড়ে গিয়েছিলাম। সেখানে গাছের শিকড়ের উপর পড়ে পায়ে ব্যথা পেয়েছি। এতক্ষণের ক্ষয় হওয়া রাগ টুকুন পুনরায় দপ করে চলে উঠল। হাত বাড়িয়ে 3 আঙুলে শক্ত করে মোমের চোয়াল চেপে ধরল। ব্যথায় মোমের প্রাণটা বুঝি এবার বেরিয়েই আসলো। নেত্রদয়ে ঝর্ণার পানির মতো বাড়িধারা নামলো। এতে আগুনের মায়া হলো না, বরং ক্রোধ নিয়ে ঝাঁঝালো গলায় বলল, মিথ্যা বলার অভ্যেস নেই, তাহলে বলার চেষ্টা কেন করছো? পড়ে গিয়ে না হয় আঘাত পেয়েছো, মেনে নিলাম, কিন্তু গালে গলায় আঙ্গুলের ছাপ আসলো কোথা থেকে? বিভ্রান্ত করার চেষ্টা করছো। আমাকে হয়রানি করে কি মজা পাও তুমি? গত 1 ঘন্টা ধরে তোমার দেখা না পেয়ে আমার কেমন লেগেছিল জানো? আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো এদিক সেদিক খুঁজে বেরিয়েছি। অপরিচিত জায়গা, মানুষজন ভালো নাকি খারাপ তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি কেউ নিয়ে যেত, হারিয়ে গেলে কিভাবে ফিরে পেতাম? বুঝতে পারো আমার যন্ত্রণা? অনুভব করতে পারো আমার কষ্ট? জানবে কিভাবে? তুমি তো আমাকে কখনো বোঝার চেষ্টাই করোনি। সব সময় পাকনামি না করলে হয় না? কে বলেছিল আমাকে রেখে চোখের আড়াল হওয়ার? আজ যদি তোমাকে খুঁজে না পেতাম, ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, তখন বাড়িতে ফিরে তোমার বাবা মাকে কি জবাব দিতাম আমি? আর আমার কি হতো? কিভাবে থাকতাম তোমাকে ছাড়া? শেষের বাক্য দুটি কেমন কাতর গলায় বলল আগুন। মোম ঠোঁট কামড়ে কান্না করছে, কোনো প্রত্যুত্তর করল না। মোমের নিশ্চুপতা আগুনের রাগ আরও বেড়ে গেল। হাতের চাপ আগের তুলনায় দৃঢ় করল।
নরম চামড়া ভেদ করে আঙুলগুলো যেন মুখের ভেতর ঢুকে যাওয়ার উপক্রম। মোম ব্যথায় কুকড়ে উঠে মনে হচ্ছে এবার সে মরেই যাবে। যতটুকু শ্বাস চলছে এবার সেটাও বন্ধ হয়ে যাবে। এই আগুনের কি মায়াদয়া নেই? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারছে লোকটা? সে কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে? আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, লাস্টবার জিজ্ঞেস করছি, কে ছিল সে? না বললে এর থেকেও শতগুণ যন্ত্রণা আমি তোমায় দেব। আমার রাগ তুমি এখনো দেখোনি মোম, আর না আমি তোমাকে আমার রাগের সাথে পরিচয় করাতে চাচ্ছি। এটাই ভালো হবে, তার পরিচয় আমাকে বলো। মোম ব্যথায় টিকতে না পেরে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বলতে বাধ্য হলো। মৃদু স্বরে ব্যথাতুর আওয়াজে বলে, বলছি। আগুন চোয়াল হতে হাত সরিয়ে নিল, গমগমে গলায় বলে। বলো। মোম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ভাঙা গলায় জানালো, নাইমা নামের ওই মেয়েটা, ওই যে আমি আসার পর আমাদের বাসায় একদিন এসেছিল, তারপর আপনাকে নিয়ে হসপিটাল থেকে ফিরে আসার সময় রাস্তায় দেখা হয়েছিল, যে সেই মেয়েটা। মোম নাইমা তাকে কিভাবে নিয়ে গিয়েছে, কি বলেছে, কিভাবে আঘাত করেছে, রাফি সঠিক সময় না আসলে আজকে মোম মরেই যেত। সকল কথা একে একে ক্ষীণ স্বরে আগুনকে বলল। আগুন ভাবুক চিত্তে আনমনে প্রশ্ন করল। মোম প্রশ্নটা শুনল, পাতলা রক্তাক্ত অধৈর্যরা নেড়ে নেড়ে জবাব দিল। আমি কি আগুনের টনক নড়ল। মোমকে পাল্টা কিছু বলল না, আর না মোমের দিকে ফিরে তাকালো। অল্প ধাক্কা দিয়ে মোমকে সামনে থেকে সরিয়ে দিল। মম ফ্লোরে পড়তে পড়তে নিজেকে সামলে নিল, অপেক্ষা করল না। আগুন চোয়ালদয় শক্ত করে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। মোমকে রেখে ধরম করে দরজা বন্ধ করে কোথাও চলে গেল। যাওয়ার আগে বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। আগুন, তুই আমাকে ডেকেছিস? আমি তো ভাবতেই পারছি না। নাইমা উৎফুল্লতা সমেত বলে উঠল। আগুন অবিশ্বাসের সহিত গম্ভীর কণ্ঠে বলল, আমিও ভাবতে পারিনি তুই এমন কিছু করবি। কি করার কথা বলছিস? আগুন নাইমার বাহু শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। নাইমা হাত মোচড়ামুচড়ি করছে। আগুন হাতের চাপ আরও বাড়িয়ে দিল। নাইমা মৃদু আর্তনাদ করে বলে ওঠে, আগুন আস্তে ধর, ব্যথা পাচ্ছি। আগুন ভাবলেশীনভাবে জবাব দিল, কেন? আমার স্পর্শ ভালো লাগছে না? তুই চাস না আমার স্পর্শ? চাই তোর একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য। আমি সব সময় ব্যাকুল হয়ে থাকি। তাহলে সহ্য করে রে। আমার স্পর্শ অনেক বিষাক্ত। যে সহ্য করে টিকে থাকতে পারে তার জন্য গোলাপ ফুলের পাপড়ির মতো কোমল, আর যে সহ্য করতে পারে না তার জন্য গোলাপ ফুলের কাঁটার চেয়েও খারাপ। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমার সঙ্গ চাস, অথচ আমার সঙ্গে যেতে এত দ্বিধা? দ্বিধা থাকবে কেন, জানতে চাচ্ছি। জানার দরকার নেই, গেলেই দেখতে পাবি। আগুন রুম থেকে বেরিয়ে নাইমাকে কল করে বলেছে সে নাইমার সাথে দেখা করতে চায়। নিজেদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চায়। প্রেমে পাগল নাইমা আগুনের কথা মেনে নিয়ে ছুটে আসে তার কাছে। মোমকে আঘাত করে ওদের চোখের আড়াল হওয়ার পর নাইমা ঢাকায় ব্যাক করবে এরকম মনস্থির করেছিল। বাসে উঠতে যাবে তখনই আগুনের কল পেয়ে ফিরে আসে। আগুনের বলা ঠিকানায়। আগুন ভরাট কণ্ঠে শোধালো, তুই জানলি কিভাবে আমি সোনার গ্রামে আছি? ফলো করিস আমাকে? ফলো তো করি, তবে তোর সোনারগাঁও ঘুরতে আসবি সেটা তোকে ফলো করে জানতে পারিনি। আগুন ভ্রু কুঁচকে ফেললো, চওড়া গলায় প্রশ্ন করল, তাহলে কিভাবে জানতে পেরেছিস? মনে আছে কয়েকদিন আগে লাস্ট তোর সাথে দেখা হয়েছিল তোর কলেজে? যদিও অরিজিনালি তোর সাথে দেখা করার জন্যই গিয়েছিলাম, কিন্তু তোর কলেজের সামনে পুরনো একজন ফ্রেন্ড সাক্ষাৎ করতে বলেছিল, তাই গিয়েছিলাম। ফিরে আসার পথে তোর কলেজের পরিচিত এক প্রফেসরের সাথে দেখা হয়েছিল, আর তার সাথে কথা বলার সময় এক পর্যায়ে তিনি জানালেন আর 3 দিন পর তোরা নাকি সোনারগাঁও ঘুরতে আসবে। তখনই আমি ডিসাইড করেছিলাম আমিও সোনারগাঁও আসবো। তোরা যেদিন এসেছিস আমিও ওই দিন সোনারগাঁও এসেছি। আগুন খুব মনোযোগ দিয়ে নাইমার কথা শ্রবণ করল।
হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে থামলো যেই জায়গায় মোমকে নাইমা নিয়ে এসেছিল। জায়গাটা এখনও আবছা অন্ধকারাচ্ছন্ন। পার্থক্য শুধু তখন সব কিছু স্পষ্ট দেখা যায়নি, তবে এখন দেখা যাচ্ছে, কারণ এখন চারপাশে আগের তুলনায় অন্ধকারে ছেয়ে আছে বলে অল্প স্বল্প দূর হতে আসা আলোতে জায়গাটা উজ্জ্বল হয়ে উঠেছে। নাইমা চোখ ঘুরিয়ে জায়গাটা অবলোকন করে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন এনেছিস? নাইমার হাত ছেড়ে দিল আগুন, বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়ায়। যাত্রা তো এখান থেকে তুই শুরু করেছিস, ভাবলাম আমি না হয় শেষটা এখানেই করি। মানে কি বলতে চাস তুই? ফোনে না বললি তুই আমাকে মেনে নিবি? মেনে নিব কখন বললাম? বলেছি হিসাব বরাবর করতে চাই। কিসের হিসাব? বাদ দে, তোর সোনারগাঁওয়ে আসার কারণটা কি জানতে পারি? নাইমা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, অফকোর্স, তোর কাছাকাছি থাকার জন্য। মৃদু হাওয়ার প্রকোপে গাছের লতাপাতা নড়ছে, সেই সাথে নাইমার উন্মুক্ত চুল। আগুন কয়েক কদম এগিয়ে নাইমার মুখশ্রীতে পড়ে থাকা চুল কানের পিঠে গুজে দেয়। নাইমার মন শিহরণে পুলকিত হলো, আবেশে নেত্রদয় বন্ধ করে ফেলে। আগুন বাঁকা হাসল। আগুনের হাত কাঁধ দিয়ে হঠাৎ নাইমার পেছনের চুল শক্ত করে মুঠো করে ধরল। চুলে টান লাগায় মাথায় ব্যথা অনুভব হতেই সুখে ভাসা নাইমা ফট করে চোখ খুলে তাকায়। আগুন রক্তিম চোখে নাইমার দিকে চেয়ে আছে। ক্ষুধার্ত সিংহের মতো গর্জন করে হুঙ্কার ছেড়ে বলে, মোমকে মারতে যাচ্ছিলি কোন সাহসে? তোর যদি কোনো অভিযোগ বা রাগ থেকে থাকে তাহলে সেটা আমার উপর দেখাতি। আমার স্ত্রীকে আঘাত করার স্পর্ধা কোথা থেকে পেলি তুই? নাইমা তাচ্ছিল্য হেসে জবাব দিল, ওহো, তার মানে তুই প্রতিশোধ নিতে আমাকে ডেকেছিস? প্রতিশোধ কেন নিব? বললাম না হিসেব বরাবর করব। বলেই পুরুষালী শক্তপোক্ত হাতে সজোরে থাপ্পড় মারল নাইমার নরম গালে। থাপ্পড়ে চোটে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। রাগান্বিত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করতেই আবারও নরম গালে শক্ত হাতে থাপ্পড় পড়ল। থাপ্পড়ের জন্য নাইমার ঠোঁটের কোণা ফেটে চিকন ধারায় রক্ত বের হতে শুরু করলো। মাথা ভো ভো করে ঘুরতে লাগলো, চারপাশ ঝাপসা ঘোলাটে লাগছে। আগুন চল শক্ত করে তেড়ে এসে নাইমার কোনোই চেপে পেছন দিকে নিয়ে মুচড়িয়ে ধরে। ব্যথায় নাইমার চোখ দুটো জলে টইটুম্বর হয়ে গিয়েছে। নাকের পাটাতন ফুলিয়ে রক্তিম চোখে চেয়ে আগুন চিবিয়ে চিবিয়ে বলে উঠল, বল, মোমকে মারতে কেন চেয়েছিলি? সে তোর কি ক্ষতি করেছে? কেন পড়ে আছিস ওই নিষ্পাপ মেয়েটার জীবনের পেছনে? যন্ত্রণায় নাক মুখ বিকৃত করে ফেলল নাইমা, তেজি গলায় চিৎকার করে বলে ওঠে, কারণ ওই মেয়েটা আমার একমাত্র পথের কাঁটা ছিল। ওর জন্যই তো তুই আমাকে পাত্তা দিচ্ছিলি না, আমাকে বারংবার রিজেক্ট করেছিস। ওই অপয়া মেয়েটার জন্য আজ তোর আর আমার মধ্যে এতটা দূরত্ব। মোমকে তুই দোষ দিচ্ছিস? লাইক সিরিয়াসলি? ব্রেইনলেস ডার্টি গার্ল। আরে মোম আমার লাইফে আসার আগে থেকেই তো আমি তোকে ইগনোর করতাম। তোকে তো আরও একবার বলেছিলাম মোমের সাথে আমার বিয়ে না হলেও আমি কখনো তোকে বিয়ে করতাম না। তাহলে ওই মেয়েটা তোর পথের কাঁটা কিভাবে হলো? ওকে দোষারোপ করিস কিসের ভিত্তিতে? আর তুই এতটাই নিচুতে নেমে গিয়েছিস যে বাচ্চা মেয়েটাকে এভাবে আঘাত করতে তোর বুক কাঁপলো না? তুই নিজেও তো একজন মেয়ে। একবারও মনে হয়নি ও তোর ছোট বোনের মতো? কিভাবে পারলি আমার পিচ্চিটাকে এতটা আঘাত দিতে? আগুন আবারও নাইমার গালে থাপ্পড় বসিয়ে দিল। নাইমা লম্বা শ্বাস টানল, মানসিক রোগীদের মতো ক্রূর হেসে বলল, মেরেছি, বেশ করেছি। তোদের দুজনের এমন আলগা পীড়িত আমার জাস্ট সহ্য হচ্ছিল না। এখানে শুধু তোর কাছাকাছি থাকার জন্য আসিনি, তোর বউয়ের ক্ষতি করার জন্য এসেছি। তোর বউয়ের ক্ষতি করার চিন্তা আরও আগেই মাথায় এসেছিল, সুযোগ পাচ্ছিলাম না। এখানে এসে তকে তকে ছিলাম, কখন তোর বউকে একা পাবো। দূরত্ব বজায় রেখে এতদিন তোদের উপর নজর রাখছিলাম। ফাইনালি একটা সুযোগ হাতে পেয়েছিলাম, বাট ওই ইডিয়েট রাফি এসে সব প্ল্যান ভেস্তে দিল। বলে এদিক ওদিক তাকিয়ে পাগলের মতো হো হো করে হাসতে লাগলো। তার মানে সন্ধ্যায় একদল লোক আমার চারপাশে ঘিরে ধরেছিল। তারা তোর ভাড়া করা ছিল, যাতে ভিড়ের মাঝে তুই এক ফাঁকে মোমকে নিয়ে যেতে পারিস। নাইমা চওড়া হাসি দিয়ে বলল, হ্যাঁ। আগুন রাগে হিতাহিত জ্ঞান ভুলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নাইমার তলপেট বরাবর লাথি মেরে দিল। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল নাইমা। ব্যথার দরুন মুখ দিয়ে তরল লাল লালা বেরিয়ে গড়িয়ে পড়ল চিবুকে।
আগুন ধাক্কা দিয়ে নাইমাকে নিচে ফেলে দেয়। ছোট ছোট পাথরের টুকরোতে মুখ থুবড়ে পড়ে। ফর্সা মুখশ্রীর নরম চামড়া নানান জায়গায় থেতলে গিয়েছে। সেখান থেকে পানির কণার মতো ফোঁটায় ফোঁটায় রক্ত বের হচ্ছে। আগুন গাছের একটা শুকনো ডাল কুড়িয়ে এনে সেটা দিয়ে আকস্মিকভাবে এলো পাথারি নাইমার শরীরের উপর একের পর এক আঘাত করতে থাকে। নাইমা ধুলো বালিময় মাটিতে গড়াগড়ি করে চিৎকার করছে। আগুন সর্বশেষ মাথায় আঘাত করল। ডালটা শুকনো ছিল বলে মাথার শক্ত খুলির উপর পড়ায় ভেঙে গেল। আগুন দু কদম পিছিয়ে গিয়ে মাটিতে হাঁটু ভেঙে বসে পড়ল। নাইমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চেঁচিয়ে বলল, তোর শরীরের এত জ্বালা হলে আমাকে বলতি, আমি তোকে নিষিদ্ধ পল্লীতে রেখে আসতাম। এত বছরের নিয়ম ভঙ্গ করে আজ প্রথম তোর মতো নারী নামের কলঙ্ক একজন মেয়ের গায়ে হাত তুলেছি। সেটা তুই আমাকে বাধ্য করেছিস। বলেছিলাম না এমন কিছু করিস না যাতে তোর গায়ে হাত তুলতে আমাকে দ্বিতীয়বার ভাবতে না হয়? বলেছিলাম কি না? তবুও তুই এই জঘন্যতম কাজটা কিভাবে কর। নাইমা হাঁপাচ্ছে। আগুন পুনরায় একই ভঙ্গিতে বলল, যতটা আঘাত কষ্ট তুই আমার কোমলমতিকে দিয়েছিস তার থেকেও 1000 গুণ যন্ত্রণা তোকে ফিরিয়ে দেব আমি। আমাকে এখনো তুই চিনতে পারিসনি। তুই শুধু বন্ধুত্বই দেখেছিস, রাগ দেখিসনি। ছোটবেলা থেকে আমার সকল জিনিস নিয়ে বড্ড সিরিয়াস ছিলাম। সেখানে কোমলমতি তো আমার কলিজা, আমার কলিজায় আঘাত করেছিস। তোকে এত সহজে ছেড়ে দিই কিভাবে বল? তুই মোমকে মারতে চেয়েছিলি তাই না? আমি বলছি আজ এই সোনার গাঁয়ের মাটিতে তোর সমাধি দিয়ে তবে আমি ক্ষান্ত হব। মেরে এমন জায়গায় তোর লাশ লুকাবো যেন কাকপক্ষীয় তোর লাশ ঠুকরে খাওয়ার জন্য খুঁজে না পায়। পুলিশের ভয় আমি পাই না। তোকে খুনের দায় আমাকে জেলে হতে হলে যাব। এ পর্যন্ত বাবার টাকায় কখনো ফুটানি মারিনি, তবে এখন যদি বাবার টাকায় নিজেকে বাঁচানোর জন্য তোর মৃত্যু ধামাচাপা দিতে হয়, দরকার হলে তাই দিব। আর তুই ভালো করেই জানিস আমার বাবার সেই ক্ষমতা আছে। আগুনের দীপ্তিশীল ধমকিতে নাইমার আত্মা কেঁপে ওঠে। আগুন উঠে দাঁড়ায়, রাগে শরীর থরথর করে কাঁপছে। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে রয়েছে। মুখটা হিংস্র জন্তুর ন্যায় দেখাচ্ছে। এ বুঝি শিকার পেলে আক্রমণ করবে। এর আগে কখনো আগুনের এমন রূপ দেখেনি নাইমা। কাপা গলায় অনুরোধ করে বলল, আমাকে যেতে দে আগুন, আমি এমন কাজ আর কখনো করব না। আমাকে মারিস না। সেই সুযোগ তোকে দিলে তো মনে পড়ছে নাই মা? আমার বাচ্চা বউটা তোকে আকুতি ভরা মন নিয়ে আর্জি জানিয়েছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। তুই দিয়েছিলি? দিসনি? তাহলে আমি তোকে মুক্তি দিব সেটা আশা করিস কিভাবে? বলেই আগুন শব্দ করে হেসে ফেলল, যাকে বলে দম ফাটা হাসি। আগুন সচরাচর শব্দ করে হাসে না, হাসলেও সবসময় মুচকি হাসি দেয়। নাইমা শুষ্ক ঢোক গিলল। রাতের বেলা এই নিস্তব্ধতা বিরাজমান জায়গায় আগুনের হাসিটা কেমন ভুতুরে শোনাচ্ছে। সদরে নেড়ি কুকুরের দল হাঁক ছেড়ে ডাকছে। গা ছমছম করে উঠল নাইমার। আগুন আস্তে আস্তে হেঁটে নাইমার নিকট এগিয়ে আসে। নাইমা এক হাতে পেট চেপে অন্য হাতে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। ক্রন্দনরত হতবিহবল রক্তাক্ত মুখে অসহায় চোখে আগুনের দিকে চেয়ে ছোট্ট কদমে পেছাতে থাকলো। পেছাতে পেছাতে একটা বড়সড় গাছের সাথে পিঠ থেকে গেল। আগুন বলিষ্ঠ হাতে গাছের সাথে মাথা লাগিয়ে নাইমার গলা চেপে ধরে। কণ্ঠনালীর উপর শক্তপোক্ত চাপ পড়ায় চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে এক্ষুনি। ইতোমধ্যে নাইমার জিহ্বা কিঞ্চিত বেরিয়ে এসেছে। সমানতালে মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। পা নাড়াতে পারছে না, কারণ আগুন জুতো দিয়ে 2 পা পিষে ধরেছে। শুধু হাত দুটো আঁচড়াচ্ছে। নাইমার প্রাণ পাখি যায় যায়। সেই মুহূর্তে রাফি এসে আগুনকে পেছন থেকে জড়িয়ে ধরে নাইমার থেকে ছাড়ানোর চেষ্টা করছে। আগুনের শরীরের যেন আজ অশরীরী আত্মা ভর করেছে, যার দরুন রাফি নিজেও বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও আগুনের সাথে পেরে উঠছে না। হোটেলে ফিরে কিছুক্ষণ পর পুনরায় আগুনকে হন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখে রাফি আগুনের পিছু নেয়। আগুন নাইমার কথোপকথন রাফির কানে পৌঁছেছে। রাফির মা ফোন করায় সে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলছিল। কথা শেষ করে ফিরে এসে দেখে যা অঘটন ঘটার ঘটে গিয়েছে। অনেক চেষ্টার পর নাইমার থেকে আগুনকে সরিয়ে নিতে সক্ষম হলো রাফি। আগুন রাগে সাপের মতো ফোঁস শব্দ তুলছে। অশ্রাব্য ভাষায় নাইমাকে গালাগালি করছে। রাফি আগুনকে শান্ত করতে বলল, স্যার, ভাবি তো অসুস্থ, সে রুমে একা আছে আর আপনাকে প্রয়োজন।
কি করতে যাচ্ছিলেন? আর একটু হলে উনি মারা যেত। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে জানায়। তোর মরে যাওয়াই উচিত। শান্তশিষ্ট মানুষ হুট করে রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আগুনকে এতটা রেগে যেতে রাফি কখনো দেখেনি। আর না নাইমা। রাফি আরও কিছু কথা বলে বুঝিয়ে শুনিয়ে ঠেলে ঠুলে আগুনকে হোটেলে পাঠিয়ে দিল। আগুন যাওয়ার আগে নীরব ধমকিতে তর্জনী উঁচিয়ে নাইমাকে শাসাতে ভুলল না। রাফি এসে নাইমাকে ধরে, ওর মুখের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বলল, একটা সত্যি কথা বলি ডাক্তার ম্যাডাম, আমি আপনাকে বেশ কয়েক মাস আগে থেকে পছন্দ করি। আগুন স্যার চাকরিতে জয়েন হওয়ার পর থেকে কলেজে আপনার আনাগোনা ছিল, তখন আপনাকে দেখে ভালো লেগে যায়। আমি প্রথমে মনে করেছিলাম আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, তাই আপনাকে মুখ ফুটে আমার মনের কথা বলার সাহস পাইনি। পরবর্তীতে বুঝতে পারলাম আপনি আগুন স্যারকে পছন্দ করলেও সে আপনাকে করে না। আর আজকে যা নিজের চোখে দেখেছি, যতটুকু নিজ কানে শুনতে পেলাম, এতে একটা ব্যাপার ক্লিয়ার। আগুন স্যারের জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, শুধু বন্ধু ছিলেন আপনি তার। হয়তো আজকে ঘটনার পর সেটাও রইল না। নাইমা চোখ ভর্তি পানি নিয়ে পিট পিট করে চাইল। রাফি মুচকি হেসে পুনরায় বলল, আপনার আজকের কাজের জন্য আমার মনে হয় আপনার জন্য যে সম্মান ছিল সেটা নিমেষেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। ওই ছোট মেয়েকে আপনি মারতে যাচ্ছিলেন, যাকে আপনি আমার প্রথম অনুভূতি, যা আমি চাইলেও কখনো বলতে পারবো না। তবে আমি মনে প্রাণে চাইবো আপনার মতো টক্সিক টাইপের যেন মেয়ে কারো জীবনে না হয়, কারো ভাগ্যে যাতে আপনার মতো মেয়ে না জুটে। কাউকে ভালোবাসা অন্যায় না, ভালোবেসে পাগলামো করাটাও ভুল না, কিন্তু একতরফা ভালোবেসে রাগের বশে কারো ক্ষতি করা চরম অন্যায়। ভুল মানুষকে ভালোবেসে পাগলামো করা বোকামি ছাড়া আর কিছুই না। যা হয়েছে ভুলে যান। কাল নতুন সূর্য ওঠার সাথে সাথে নিজের জীবনটাও নতুনভাবে গুছিয়ে নিন। জীবন কারো জন্য থেমে থাকে না। আশা করি আপনি পারবেন নিজেকে সামলে নিতে। হোটেলের দরজার খুলে ভেতরে প্রবেশ করলো আগুন। দরজা লক করে হাতে থাকা প্যাকেট বিছানার পাশে ছোট্ট টেবিলে রেখে পুরো রুমে নজর বোলালো। থেমে থেমে নাক টানার শব্দে সেদিকে ঘুরে চাইল। মোম ফ্লোরে পা ছড়িয়ে খাটের কোণার সাথে হেলান দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দে ঘাড় ঘুরিয়ে এদিকে তাকায় মোম। আগুনকে এক পলক দেখে মুখ ফিরিয়ে নিল। একদম কথা বলবে না লোকটার সাথে, খারাপ লোক, মোমকে ব্যথা দিয়েছে। আগুন নিঃশব্দে এগিয়ে এসে টুপ করে কোলে তুলে নিল। মোম হকচকিয়ে যায়, পড়ে যাওয়ার ভয়ে নড়বড়ে পেলবো, দু হাত গলা জড়িয়ে ধরে। আগুনের দিকে চেয়ে অভিমানে পুনরায় মুখ ঘুরিয়ে নিল। আগুন আস্তে ধীরে মোমকে বিছানায় বসিয়ে দিল। প্যাকেটটা হাতে নিয়ে ভেতর থেকে প্রাথমিক চিকিৎসার টুকটাক জিনিসপত্র বের করল। আসার সময় ফার্মেসির দোকান থেকে নিয়ে এসেছিল। গম্ভীর মুখে চুপ করে তুলোর সাহায্যে শুকিয়ে যাওয়া রক্ত পানি দিয়ে মুছে নিল। ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লাগিয়ে কপালে ব্যান্ডেজ করে দিল। থুতনি পায়ের পাতাতে ব্যথানাশক মলম লাগিয়ে দেয়। এটা কি হচ্ছে? লোকটা চুপ করে আছে কেন? কড়া কথা কেন শোনাচ্ছে না? ধমক কেন দিচ্ছে না? এতক্ষণে তো ধমকে ধমকে মোমের শরীরে কাঁপন ধরিয়ে দেওয়ার কথা। মোম ভেবেছিল কুমড়োটার সাথে কথা বলবে না, এখন এই কুমড়ো মার্কা লোকই ওকে পাতা দিচ্ছে না। এটা তো ঘোর অন্যায়। মোমের ঠোঁটের রক্ত মুছছে সে। কাটা জায়গায় পানি লাগায় জ্বলন অনুভব হলো। মোম মুখ কুঁচকে জানায়, জ্বলছে। আগুন ঝুঁকে আসে, ঠোঁট দুটো গোল করে ফু দিয়েছে। মোম চোখ বন্ধ করে ফেলল। গলাতে আলতো করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। ফর্সা চামড়া কেমন কালশিটে দাগ বসে গিয়েছে। চিকিৎসার কার্যক্রম সম্পূর্ণ করে মোমের পেছনে এসে দাঁড়ায়। লম্বা চুল এলোমেলো হয়ে আছে, চিরুনি দিয়ে আঁচড়ালো না। হাতের আঙ্গুল চালিয়ে আলতো করে গুছিয়ে দিয়ে খোপা বেঁধে দিল। চিরুনি দিয়ে আঁচড়ালে চুলে টান পড়বে, তখন মাথায় ব্যথা পেতে পারে। খোপার বয়স 1 মিনিটও হতে পারল না, তার আগেই খুলে গেল। মোমের হাসি পেল। অধর ছড়িয়ে হাসতে না পারলেও অধর চেপে মিটি হাসলো। আগুন ভ্রুকুচকে তাকায়। মোম তুরন্ত মুখভঙ্গি স্বাভাবিক করে ফেলে। আগুন ব্যাগ হাতড়িয়ে ছোট্ট একটা হেয়ার ব্যান্ড পেল, সেটা দিয়ে কোনো রকম ঝুঁটি বেঁধে দিল। রুটি ছিঁড়ে মোমের মুখের সামনে ধরল। মোম মৃদু স্বরে বলে, গলা ব্যথা করছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এগুলো খেতে পারবো না আমি। আগুন উঠে দাঁড়ায়, ফটাফট বাইরে চলে যায়। কিছুক্ষণ পর হাতে স্যুপের বাটি নিয়ে ফিরে আসে। গরম গরম স্যুপ চামচ দিয়ে তুলে ফু দিয়ে ঠান্ডা করে মোমের ঠোঁটের সম্মুখে তুলে ধরে। মোম ঠোঁট ফাঁকা করে খেতে যেয়েও থেমে গেল। আপনি খাবেন না?
আগুন উত্তর দিল না। মোম তেরা কণ্ঠে স্বল্প আওয়াজে বলল, আপনি না খেলে আমিও খাবো না। সুপের বাটিতে নজর রেখে গমগমে গলায় আগুন বলে, চুপচাপ খেয়ে নাও, খেয়ে ওষুধ খেতে হবে। কথা না শুনলে রুম থেকে বেরিয়ে যাব। মোম পাল্টা কিছু বলতে পারল না, চুপ করে খেয়ে নিল। বালিশ ঠিক করে মোমকে ধরে শুইয়ে দিল। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই মোমের চোখে তন্দ্রা লেগে গেল। সোনার গায়ের নিস্তব্ধ রাত, আকাশে তারারা জ্বলজ্বল করছে, প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। রাস্তায় জনমানুষের তেমন দেখা নেই, বেশ কিছু গাড়ি এখনও চলাচল করছে। আগুন বারান্দা থেকে রুমে চলে আসে। রুমের লাইট বন্ধ। খোলা জানালা দিয়ে বাইরে থেকে আলো এসে রুমটা অল্প আলোকিত করে তুলেছে। মোম গভীর ঘুমে আচ্ছন্ন। আগুন এসে মোমের উপর আছড়া হলো। আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। আচমকা মোমের কপালে কপাল থেকে ডুকরে কেঁদে উঠল। আবেগ সমেত বলে উঠল, আই এম রিয়েলি সরি টু সে মাই কোমলমতি, আমি তোমাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি। প্রয়োজনে পাশে থেকে সাপোর্ট করতে পারিনি। প্লিজ ফরগিভ মি। আগুন বুঝদার হওয়ার পর থেকে শেষবার মায়ের অসুস্থতার সকলের দৃষ্টির আড়ালে লুকিয়ে কেঁদেছিল। এত বছর পর আবার আজকে কাছে। কান্নার কোনো শব্দ নেই, অথচ নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিচ্ছে। আগুনের চোখের নোনতা পানি মোমের ভ্রুর উপর পড়ে সেখান থেকে গড়িয়ে চোখে পড়ছে। মোমের তন্দ্রা ছুটে যায় কারো ফোপানোর শব্দে। আবছা আলোতে আগুনের ক্রন্দনরত মুখশ্রী খুব ভালোভাবেই দেখতে পারছে মোম। ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো কিয়ৎকাল, পর মুহূর্তেই আগুনের পিঠে এক হাত রেখে শব্দ করে কেঁদে ওঠে। আগুন তড়িৎ গতিতে মাথা উঠায়, গালে হাত দিয়ে উদ্বিগ্ন সমেত জানতে চাইল, ব্যথা করছে? যন্ত্রণা হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। আগুনের হাত টেনে মোম বুকের বাঁ পাশে রেখে জানালো, এখানে কষ্ট হচ্ছে। এবার বলুন আপনি কাঁদছিলেন কেন? আগুন থমথমে খায়। এদিক ওদিক নজর ঘুরিয়ে রাশভারী কণ্ঠে বলল, কোথায় কাঁদছি? কাঁদবো কেন? কাঁদার কি আছে অদ্ভুত? মোম হাত বাড়িয়ে আগুনের চোখে ছুঁয়ে দেয়। আগুনের চোখে নোনা পানি মোমের আঙুলে লেগে গেল। মোম মুচকি হাসে। আগুন সরে যেতে চায়, মোম আটকে দিল। আগুনের দুগালে হাত রেখে লাশ লজ্জা ভুলে তার কপালে খসখসে ঠোঁট দ্বারা দৃঢ় চুম্বন করল। আগুন চোখ বুজে ফেলে, ভারী নিঃশ্বাস ছেড়ে মোম বলে, ভালোবাসি। আগুন প্রত্যুত্তর করতে পারল না। হুট করে টেনে ধরল মোমের শুষ্ক ঠোঁটজোড়া। পাগলের মতো ছুঁয়ে যাচ্ছে, যেন কত সময় ধরে তৃষ্ণার্ত ছিল সে। কাটা স্থানে আগুনের ঠোঁটের ঘর্ষণে ব্যথা পেলেও মোম টুর শব্দ করল না, সহ্য করে নিল। ঠোঁট ছেড়ে লম্বা শ্বাস টেনে আগুন ধীরে ধীরে শান্ত হলো। বালিশে শুয়ে পড়ল। মোম আগুনের বুকে মাথা রাখতে চায়, কিন্তু আগুন দিল না। গম্ভীর কণ্ঠে বলে, ব্যথা পাবে, বালিশে শুয়ে পড়ো। মোম জেদ দেখিয়ে মৃদু স্বরে বলে, পাবো না ব্যথা, বুকেই ঘুমোবো। আবার তেনামি করছো? হ্যাঁ করছি তো। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। মোম নিমিষেই প্রশস্ত বুকে লেপ্টে শুয়ে পড়ল। পরপরই চোখ মুখ কুঁচকে ফেলল। বুকের সাথে থুতনি কপাল লাগায় ব্যথা করছে, বরং বালিশে শটান হয়ে শুয়ে ব্যথা পেত না। মোম এই ক্ষুদ্র ব্যথাকে পাত্তা দিল না। মোম জানে আগুন তখন ওর জন্যই কাঁদছিল। লোকটা মুখে স্বীকার না করলেও মোম বুঝতে পারে সে তাকে কতটা ভালোবাসে। মৃদু হেসে আগুনকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। রাতের ঘুটঘুটে আধার সরে গিয়ে সকালটা ধীরে ধীরে জাগ্রত হয় তার রোজকার নিয়মে। ভোর পাখিরা মিষ্টি সুরে কলকলিয়ে গান গাইতে শুরু করে তখন। এই ভোর পাখিদের মতো ধরিত্রীর বুকে এক চঞ্চল কিশোরী সকাল সকাল উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আগুন তড়িঘড়ি করে দৌড়ে আসে। সে ব্রেকফাস্ট আনতে নিচে গিয়েছিল। মোমের চিৎকারে ব্রেকফাস্ট না নিয়ে মাঝপথ থেকে ছুটে আসে। উত্তেজিত কণ্ঠে শোধায়, কি হয়েছে? চিৎকার করছো কেন? শরীরের কোনো অংশ ব্যথা করছে কি? মোম কটমট করে জিজ্ঞেস করল, আমার গায়ের পোশাক পাল্টেছে কে? গায়ে তো অন্য জামা ছিল। আগুন গম্ভীর কণ্ঠে বলে, আমি তোমার ড্রেস চেঞ্জ করছি। মোম চোখ বড় বড় করে শুধালো, আপনি করেছেন? কেন করেছেন? কেন করবো না? কালকের জামায় রক্ত লেগেছিল, সেটা পরে থাকতে নাকি? মোম কাঁদো কাঁদো গলায় বলল। তাই বলে আপনি আমার জামা পাল্টে দেবেন? আগুন চোখ ছোট ছোট করে তাকায়, রাশভারী গলায় বলে, আমি ছাড়া এখানে আর কে আছে যে তোমার ড্রেস চেঞ্জ করবে?
মোমের মুখটা চুপসে যায়, বার কয়েক পলক ঝাপটায়। কখন করেছেন? রাতে যখন তুমি ঘুমিয়েছিলে। আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? আমায় ডাকলে আমি নিজে জামা পাল্টে নিতাম। আগুন ফোঁস করে নিঃশ্বাস টানে, গমগমে গলায় বলে, একটু সুস্থ হয়েছো কি হওনি তোতা পাখির মতো বলি আওড়ানো শুরু করে দিয়েছো। এইসব লেম কথাবার্তার জন্য এখানে চিৎকার করছিলে। মোমের ব্যথা আগের তুলনায় অনেক কমে গিয়েছে, তবে আঘাত পাওয়া স্থান এখনও তরতাজা। আঘাতের জায়গায় চারপাশের চামড়া কুঁচকে পাতলা বাঁধতে শুরু করে দিয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই ক্ষতস্থান শুকিয়ে যাবে, মরা চামড়া উঠে গিয়ে স্বাভাবিক চামড়ার দেখা মিলবে। মোম চঞ্চল কণ্ঠে ঠোঁট উল্টে জবাব দিল, আপনি কি চান আমি চুপ করে থাকি? আমার কি বাক স্বাধীনতা নেই? আমি কথা বলবোই। আমি তো আর আপনার মতো কুমড়ো মার্কা লোক না যে সারাক্ষণ মুখটা গম্ভীর করে বসে থাকবো। আগুন বিরক্তিকর মুখভঙ্গিতে বলে, কুমড়ো মার্কা লোক মানে? কি সব ভাষা বলো তুমি? কার থেকে এসব শিখেছো? আর আমি তোমাকে বাক স্বাধীনতা দেই না বলছো? আচ্ছা বলো, তোমার যতক্ষণ মন চায় একা একাই বক বক করো, আমি চললাম। আগুন আর এক মুহূর্ত দাঁড়ালো না, তটস্থ পায়ে প্রস্থান করল। মোমের ওষ্ঠ কিঞ্চিত ফাঁকা হয়ে গিয়েছে। ব্যাপারটা কি হলো? আগুন কি তাকে ইনডিরেক্টলি অপমান করল? মোমকে কিছু বলতে না দিয়ে এভাবে ভাব নিয়ে চলে গেল। আশ্চর্য লোক তো। মোম ভেঙচি কাটে, বিড়বিড় করে আগুনকে বকে দেয়। হোটেলের সিঁড়ি দিয়ে নিচে নেমে রাফিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। আগুন তার নিকট এগিয়ে যায়। রাফি অন্যমনস্কভাবে বাইরের কোলাহলপূর্ণ পরিবেশে তাকিয়ে আছে। আগুন পাশে এসে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, কি নিয়ে চিন্তা করছেন মিস্টার রাফি? রাফির ধ্যান ভাঙে, চক্ষুদয় দৃষ্টি ঘুরিয়ে সরাসরি নজর রাখলো আগুনের আদলে। আগুন ফ্রুকুসকে চেয়ে আছে। রাফি স্মিত হেসে জানালো, কিছু নিয়ে চিন্তা করছিলাম না। ভাবির শরীরের অবস্থা কেমন? আগের থেকে বেটার। একটা কথা বলবো? দ্বিধাবোধ করছেন কেন? বলে ফেলুন। কালকে আপনাকে দেখে আমি ছেলে হয়েও ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ, কি রাগ আপনার! ডাক্তার ম্যাডামকে ভালো শাস্তি দিয়েছেন। বেচারি মরতে মরতে বেঁচে গিয়েছে। আগুন ভরাট কণ্ঠে বলল, নাইমার ব্যাপারে আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি যদি এই ঘটনাটা ভুলে যান এবং কারো সাথে এই ঘটনার কথা শেয়ার না করেন তাহলে খুশি হতাম। হ্যাঁ, অবশ্যই আমি কারোর সাথে শেয়ার করব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সবাই ব্রেকফাস্ট করে ফেলেছে? জি, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। চলুন ব্রেকফাস্ট করে নেবেন। রাফি অধর কোণে মৃদু হাসি ঝুলিয়ে জানায়, খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে আসুন। অ্যাজ ইউর উইশ। আগুন চলে আসার জন্য পা বাড়ায়, কয়েক কদম এগিয়ে গিয়ে থেমে যায়। পেছন ঘুরে আবার রাফির পাশে এসে দাঁড়ায়। রাফি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আগুন সহসা রাফিকে জড়িয়ে ধরল, পিঠ চাপড়ে সন্তুষ্টি হেসে বলল, থ্যাঙ্কস মিস্টার রাফি, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। রাফি অবাক হয়ে জানতে চাইল, কৃতজ্ঞতা জানানোর কারণ? আগুন সরে আসে, গভীর দৃষ্টিতে রাফির দিকে যায়, তপ্ত শ্বাস ছাড়ে। আপনি সময় মতো না আসলে কালকে আমার ওয়াইফের ভালো মন্দ কিছু হয়ে যেতে পারতো। আই নো দ্যাট এই ছোট্ট থ্যাঙ্কসটা যথেষ্ট নয়, বাট তবুও থ্যাঙ্কস আ লট। রাফি ঠোঁট এড়িয়ে হাসল, উৎফুল্ল চিত্তে বলল, ইটস মাই প্লেজার স্যার। একজন মানুষ হিসাবে আমার যা মনে হয়েছে সেটা করেছি। ভাবি আমার ছোট বোনের মতো। তাছাড়া ভাবির জায়গায় অন্য কেউ, কোনো মেয়ে থাকলে আমি তাকেও হেল্প করতাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আসছি, মোমকে ব্রেকফাস্ট করিয়ে মেডিসিন খাওয়াতে হবে। রাফি মাথা ঝাঁকালো। আগুন চলে যায়। রাফি দীর্ঘশ্বাস ছাড়ল, প্যান্টের পকেটে হাত গুজে আকাশে সাদা মেঘের দিকে দৃষ্টি রাখে। সেখানে নজরে আসছে একটা পাখি একা একা উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে রাফি জানে না। আচ্ছা, পাখিটা কি শুরু থেকেই নিঃসঙ্গ, নাকি কেউ ছিল তার সাথে? মাঝপথে এসে পাখিটাকে একা রেখে চলে গিয়েছে কি? হ্যাঁ অথবা না, উত্তর নেই রাফির কাছে। রাফিও তো স্বল্প সময়ের মধ্যে কারো মায়ায় আটকে ছিল, কারো সঙ্গ পাওয়ার তীব্র বাসনা মনে লালন করেছিল, কাউকে একান্ত নিজের করে একজন থেকে দুজন হতে চেয়েছিল।
সেটার হলো কই। পাখির মতো সেও উন্মুক্ত ভ্রূপৃষ্ঠে একা একা ঘুরে বেড়াচ্ছে। কাল নাইমার শারীরিক অবস্থা দেখে বুকের গহীনে একটা চাপ অনুভব করেছিল। যতই কড়া কথা শোনাক না কেন, সত্যি এটাই রাফি এখনও নাইমাকে ভালোবাসে। ফার্স্ট ফিলিংস ফার্স্ট লাভ বলে কথা, এত সহজে ভুলে যাওয়া যায় নাকি। কাল আদমরা নাইমাকে নিয়ে গিয়ে কাছাকাছি একটা হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিল রাফি। নাইমার থেকে ফোন নাম্বার কালেক্ট করে নাইমার বাবাকে ফোন করে নাইমার অসুস্থতার কথা জানায়। কিভাবে আহত হয়েছে সে কথা বলেনি, শুধু বলেছে নাইমা অনেক অসুস্থ। রাফি নাইমাকে বাসে উঠিয়ে দেবে আর নাইমার বাবা যেন তাকে রিসিভ করতে চলে আসে। ট্রিটমেন্ট করিয়ে নাইমাকে বাসে তুলে দিয়ে রাফি হাসি মুখে বিদায় জানায়, অতঃপর হোটেলে ফিরে আসে। আগামীকাল সকালবেলা সকলে ঢাকায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। সোনারগাঁওয়ে কাটানোর শুধু আজকের সময়টুকুন হাতে আছে, তাই যে যার মতো ঘুরতে বেরিয়ে গিয়েছে। যদিও সবাই ঘুরতে বের হয়নি, কয়েকজন দম্পতি আর সিঙ্গেল কয়েকজন গিয়েছে, বাকিরা হোটেলে আছে। সময়টা এখন বিকেলের মধ্যভাগ, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, গরমের প্রখরতা কমে এসেছে। এমন একটি গোধূলি বেলায় যখন দিন কেটে যায় এবং রাত আসে, তখন প্রকৃতির মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আমাদের মনে তখন নতুন দিনের প্রত্যাশা জাগে। এই সময়টিতে জীবন যেন নতুন করে সজীব হয়ে ওঠে এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনে একটি গভীর অনুভূতি সৃষ্টি করে। রাত থেকে মোম হোটেলের রুমে রয়েছে, একেবারের জন্যও বের হয়নি। হবে কি করে, সে তো অসুস্থ। আর আগুন তাকে এ অবস্থায় বের হতে দিলে তো? যা যা প্রয়োজন আগুন সব এনে দিয়েছে। একবার বারান্দায় গিয়ে বসে থাকে, একবার রুমে আসে, তো একবার বিছানায় শুয়ে থাকে। এভাবেই এই পর্যন্ত সময়টা পার করেছে, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে। কতক্ষণই বা রুমে ভালো লাগে। আগুন বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপছে, ভ্রুযুগল কুচকানো, নিজের ঠোঁট কামড়ে এক মনে কিছু দেখছে। মোম এসে আগুনের মাথার পাশে দাঁড়ায়। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল, হাত নাড়িয়ে আগুনের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। আগুন চোখ তুলে তাকালো না, নিজের মতো ফোন দেখায় ব্যস্ত। মোম কণ্ঠ খাদে এনে গলা দিয়ে করে শব্দ তুলল, লাভ হলো না। আগুন একবারও ফিরে তাকায়নি। এবার মোমের রাগ হলো। এমন তো নয় যে আগুন কানে কম শোনে বা তার চোখে সমস্যা, তাহলে মোমের দিকে নজর দিচ্ছে না কেন? এত ভাব দেখায় কেন লোকটা? মোম ফুঁসে উঠে টান দিয়ে আগুনের ফোনটা নিয়ে নিল। আগুন সোজা হয়ে বসলো, বিরক্ত মুখভঙ্গিতে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ফোন নিয়েছো কেন? এদিকে দাও। না, দিব না। কেন দিবে না? মোম দাঁত চেপে কটমটিয়ে তাকায়, গোমরা মুখে বলল, আমি কখন থেকে আপনাকে ডাকছিলাম, শুনতে পাননি? মিথ্যে কথা, তুমি আমাকে ডাকোনি। ডাকেনি মানে কি? হ্যাঁ, মুখের সামনে হাত নাড়লাম, গলা খাকারি দিলাম, তবু বলছেন ডাকেনি? আগুন ভাবলেশীনভাবে জানায়, না ডাকোনি। এরকম করলে কিভাবে বুঝবো? তুমি আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছো? আমি তো জানি এরকম অদ্ভুত আচরণ যারা মৃগী রোগী তারা করে। মোমের রাগ এবার আকাশচুম্বী। মোমকে মিগি রোগীর সঙ্গে তুলনা করলো এই লোক। রাগে গিজগিজ করতে করতে আগুনের ফোনটা বিছানার উপর আছাড় মারল। নিজে বিছানায় উঠে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আগুন ফোনটা হাতে তুলে নেয়। বউটা কত লক্ষ্মী, আগুনের কতগুলো টাকা বেঁচে গেল। অন্য বউদের মতো ফোন ফ্লোরে আছাড় মারলে আজকেই ফোনের শ্রাদ্ধের ব্যবস্থা করতে হতো। আগুন আর চোখে ওদিকে ফিরে শুয়ে থাকা অভিমানী বউয়ের দিকে তাকায়। ফোন সাইডে রেখে মিটিমিটি হেসে মোমের নিকট এগিয়ে যায়। কোমর টেনে একদম নিজের সাথে লাগিয়ে নিল। মোম ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে। আগুন শক্ত করে জড়িয়ে রাখলো মোমের কানের পিঠে চুমু দিয়ে ফিস করে বলল, এত রাগ ভালো না পিচ্ছি, এবার বলো কি বলতে চাচ্ছিলে? মোম উত্তর দিল না, গাল ফুলিয়ে রুমের দেয়ালের দিকে চেয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? মোম এবারেও নিশ্চুপ রইল। মোমকে ঘুরিয়ে সম্পূর্ণ নিজের দিকে ফিরিয়ে নিল আগুন। কপালে আলতোভাবে চুমু খেল। আদুরে গলায় জিজ্ঞেস করলো, বলতে বলেছি না? এরপর আমি রেগে গেলে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। মোম মুখ কালো করে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, তখন তো শুনতে চাচ্ছিলেন না, তাহলে এখন জানতে চাচ্ছেন কেন? তখন শুনতে চাইনি, এখন তো চাচ্ছি, এবার বলো। বাইরে নিয়ে চলুন, রুমে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ লাগছে আমার। কোথায় যেতে চাও? আপনি যেখানে নিয়ে যাবেন, কিছুক্ষণ প্রকৃতির হৃদয় জুড়ানো হাওয়া গায়ে মারতে চাই। গলা ব্যথা এখনো আছে? অল্প। ঠিক আছে, ওঠো।
আগুন মোমকে নিয়ে উঠে দাঁড়ায়। ওড়না টেনে সুন্দর করে মোমের মাথায় ঘোমটা দিয়ে দেয়, 2 ঘোমটা দেয় যাতে গলা ভালোভাবে ঢেকে নেওয়া যায়। মোমের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে আগুন বলে উঠল, মোম, তোমার সাথে ঘটা কালকের ঘটনা বাড়িতে কাউকে জানিও না প্লিজ। বাবা শুনলে ঝামেলা করবে। এমনিতে আমার সাথে তার খামোখা মনোমালিন্য আছে। মাও আমাকে কথা শোনাবে। তোমার খেয়াল রাখতে পারিনি কেন সেটা নিয়ে। তারা জানতে পারলে তোমার বাবা মাকে ব্যাপারটা জানাবে, তখন তোমার বাবা মা কষ্ট পাবে। বলবো না। আগুন কিঞ্চিত মুচকি হাসলো, মোমের গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো, নাকে নাক ঘষিয়ে কোলে তুলে নিল, দরজা খুলে সিঁড়ি দিয়ে হাঁটা ধরল। মোম হতভম্ব হয়ে গেল। আগুনের টি শার্ট খামচে ধরে অবাক হয়ে চেয়ে রইল। তড়িৎ বেগে মৃদু আওয়াজে চেঁচিয়ে বলল, কোলে নিয়েছেন কেন? নামান বলছি। আগুন হাঁটতে হাঁটতে জবাব দিল, তুমি কি এখন পায়ে জুতা পরতে পারবে? তবে এক পায়ে। অন্য পায়ের পাতার উপরে চামড়ার ক্ষত তো এখনো শুকায়নি। জুতার বেল্ট গেলে সেটার ঘর্ষণে টান ধরা চামড়া উঠে গিয়ে নতুনভাবে ক্ষত সৃষ্টি হতে পারে। আর জুতো ছাড়া খালি পায়ে হাঁটলে পায়ের তালুতে পাথরের ছোট্ট খণ্ড অথবা রাস্তার কাঁচের টুকরো ঢুকে আবার ব্যথা পাবে। আমি তো রাস্তায় যাব না। নিচে তো যাবে। তো এখানে কিছু আছে নাকি? থাকতেই পারে, অবিশ্বাসের কিছু নেই। আমি তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। মোম অসহায় মুখভঙ্গিতে বলল, নিচে আপনার স্যাররা থাকতে পারে, তারা কি ভাববেন বলুন তো? দয়া করে নামিয়ে দিন। নামিয়ে দিব, তবে নিচে গিয়ে। আমার কথাটা শুনুন। মাই কোমল মতে, ডোন্ট বি এক্সাইটেড। আমি এতটাও ম্যানারলেস মানুষ না যে প্রিন্সিপাল এবং সিনিয়র স্যারদের সামনে বউকে কোলে করে রাখবো। তাহলে নামিয়ে দিচ্ছেন না কেন? দিব তো। ওই দেখো, কয়েকজন স্যার টেবিলে বসে আড্ডা দিচ্ছে। ওনাদের থেকে কিছুটা দূরে নামিয়ে দিব। তখন হেঁটে যেও। তুমি পায়ে ব্যথা না পেলে আশেপাশে আরেকটু ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসতাম। মোম তাকিয়ে দেখল, ওদের থেকে অনেকটা দূরে মাঠের মতো একটা জায়গায় স্যারেরা বসে আছেন। সেখানে কিছু সংখ্যক টবের মধ্যে ফুল গাছ লাগানো, কয়েকটাতে ফুল ফুটে আছে। জায়গাটাতে অনেকটা স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে। বিকেলের সময় বলে দেখতে চমৎকার লাগছে। মোমের মন পুলকিত হলো। খুশিতে দন্তপাটি বের করে হালকা হাসলো। কাঁধে রাখা হাত উঠিয়ে আগুনের গলা পেঁচিয়ে ধরল। পলকহীনভাবে চেয়ে রইল আগুনের গম্ভীর হয়ে থাকা মুখশ্রীতে। কপালটা অল্প কুঁচকে আছে, গভীর চোখ দুটো ভাসা ভাসা, কিঞ্চিত উঁচু গোলগাল নাকটা কত সুন্দর। নাকে বিন্দু বিন্দু ঘামের ক্ষুদ্র ফোঁটা দেখা যাচ্ছে। ঠোঁট দুটো যেন আর্ট করা। চাপদাড়ি যুক্ত ফর্সা মুখশ্রীতে গোলাপি অধৈর্যরা দারুণ মানিয়েছে। লোকটার গা থেকে সবসময় মিষ্টি একটা ঘ্রাণ নাসারন্ধে আসে, যেটা মোমকে মাতাল করে দেয়। মোমের মাস্টার মশাই একটু বেশি সুন্দর, ফর্সা বলে নয়, মুখের গঠনটাই সুন্দর। মোম কি কখনো ভেবেছিল এই মানুষটা তার স্বামী হবে? কখনো কি মনে হয়েছিল তার বরটা দেখতে এতটা মিষ্টি টাইপের হবে? লোকটা কত যত্নশীল, তো ভাবে ওর জন্য। মোম তো ভাগ্যবান, সেজন্য এই কুমড়ো মার্কা লোকটাকে স্বামী হিসেবে পেয়েছে। মোম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, ঠোঁট ছড়িয়ে এক বেশি হাসলো। মুখটা এগিয়ে হুট করে আগুনের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে টুপ করে চুমু খেলো। অসা আগুনের চলমান পা থেমে যায়। হতবিহবল অক্ষিপট ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো মোমের দ্বিধাহীন মুখে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল, ঠোঁটজোড়া আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। মোমের কোনো ভাবান্তর হলো না, তার মুখবিবর স্বাভাবিক। ঠোঁট উল্টে বলল, দাঁড়িয়ে পড়েছেন কেন? চলুন। জিভ দ্বারা ঠোঁট ভেজায় আগুন অবাক হয়ে জানতে চাইল, তুমি আমাকে চুমু দিয়েছো? সত্যি? মোম লজ্জা পেল, আবেগের বশে দিয়ে ফেলেছিল। তখন এত কিছু ভাবিনি। এখন কি উত্তর দেবে মোম? চোখ মুখ খিজে বন্ধ করে আগুনের গলায় মুখ লুকিয়ে চুপ করে রইল। এদিকে আগুনের বক্ষতলে প্রেমের ঢেউ হানা দিয়েছে। পিঞ্জরে উথাল পাতাল শুরু হয়ে গিয়েছে। মোমের কাঁধে মুখ নিয়ে শক্ত করে কামড় বসালো। মোম ঠোঁট চেপে মৃদু ব্যথাতুর আওয়াজ তুলল। আগুন পাত্তা দিল না, নিরেট স্বরে হুমকি স্বরূপ শিশিয়ে জানালো, কাজটা তুমি ঠিক করনি। আমার বুকে আগুন জ্বালিয়ে মুখ লুকিয়ে বসে আছো। বাইরে আছি, নয়তো এর জবাব এক্ষুনি ফিরিয়ে দিতাম। টেনশন করো না, এর শোধ আমি নিবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই কোমলমতি।
ট্যুরের মেয়াদ ফুরিয়ে এসেছে। সময়ের প্রহর গুনতে গুনতে দোতলা বিশিষ্ট বাস গাড়িটি ঢাকায় পৌঁছে গিয়েছে। ভোর ভোর সকলে রওনা দিয়েছিল, তারপরও ঘড়ির কাঁটা প্রায় বিকেলের কাছাকাছি এসে ঠেকেছে। বাসটি কালো রঙের ঘূর্ণায়মান 4 চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কলেজের গেট পেরিয়ে কলেজের মাঠের মাঝখানে এসে থামল। একে একে সবাই বাস থেকে নেমে যে যার মতো নিজেদের আপন নিরে ফেরার উদ্দেশ্যে চলে গেল। আগুন মোমকে নিয়ে নিজস্ব ফ্লাইটে এসেছে। মিনা বলেছিলেন ট্যুর থেকে ফিরে আসার পর তাদের সাথে দেখা করে আসতে। তবে এখন ও বাড়িতে গেলে মোমের অসুস্থতা দেখে নানান রকমের কথা জিজ্ঞেস করবে। রাশেদের ধারালো কথার সম্মুখীন হতে হবে। যদিও মোম আগের তুলনায় অনেক সুস্থ, ব্যথা নেই বললেই চলে, কিন্তু আঘাতের চিহ্নগুলো এখনও সুস্পষ্ট। মোমকে দেখে তারা দিশেহারা হয়ে পড়বেন। তার থেকে বরং কিছুদিন যাক, তখন ও বাড়িতে যাওয়া যাবে, আর কিছু একটা বুঝিয়ে মোমের আঘাতের চিহ্নগুলোর কথা জানানো যাবে। এসব চিন্তা করে আগুন ও বাড়িতে যায়নি। এমনকি প্রিন্সিপাল স্যারকে আসার সময় আগুন বলে এসেছে সে কয়েকদিন সঠিক সময়ে কলেজ যেতে পারবে না, সে নেবে, তবে বেটাইমে নিতে হতে পারে, কারণ মোম অসুস্থ। প্রিন্সিপাল মোমের কপালের ক্ষতটা দেখেছিলেন। আগুন জানিয়েছে রাস্তায় পড়ে গিয়ে আঘাত পেয়েছে। আগুন অযথা ক্লাস ফাঁকি দেওয়ার মতো মানুষ না, সেজন্য প্রিন্সিপাল সম্মতি প্রকাশ করছেন। বাসায় এসে মোম ফ্রেশ না হয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। আগুন ফ্রেশ হতে চলে গিয়েছে, একেবারে গোসল করে বেরিয়েছে। টি শার্ট ট্রাউজার পরিধান করে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে আসে। মোমকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। কাছে গিয়ে ঝুঁকে মোমের কপালে হাত রাখলো। তাপমাত্রা ঠিকঠাক। গালে হাত রেখে মৃদুস্বরে ডেকে ওঠে, মোম, শরীর খারাপ লাগছে? মোম পিটপিট করে চক্ষুদয় পুরোপুরি খুলে তাকায়। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। না, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আগে ফ্রেশ হয়ে নাও, পরে শুয়ে থেকো। এখন উঠতে ইচ্ছে করছে না। আগুন ভরাট কণ্ঠে বলল। উঠতে হবে, ফ্রেশ হলে ভালো লাগবে। মোম অলস ভঙ্গিতে উঠে বসল। চোখে তার ঘুম পাখিরা হানা দিয়েছে, মুখটা চুপসে আছে। ওড্ডাগর আখিজোড়া বুঝে আসতে যাচ্ছে। মেয়েটা জোর জবরদস্তি খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার কোমল মতির গোলগাল মুখবিবর পর্যবেক্ষণ করল। হাত বাড়িয়ে মোমকে পাচা করে তুলে নিল। মোম আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। মেয়েটার আখিতে ঘুম লুটুপুটে খাচ্ছে। মোমকে নিয়ে আগুন সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কুল থেকে নামিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। পানির সংস্পর্শ পেতেই মোম তড়াক করে চোখ খুলে যায়। ঘুম ছুটে যায় পুরোপুরি। আকস্মিক পানি গায়ে লাগায় ভয় পেয়ে যায়। সহসা একটু দূরে দাঁড়িয়ে থাকা আগুনকে জড়িয়ে ধরে। ঠান্ডা পানি বলে শরীর কেঁপে কেঁপে উঠছে। ঝর্ণার পানি দিয়ে মোমের সাথে সাথে আগুনও ভিজে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। মোমের গায়ের পানিতে তার টি শার্ট ভিজে গিয়েছে। ব্যঙ্গ করে বলে উঠল, আগেই বলতে পারতে একসাথে গোসল করতে চাও, তাহলে অন্তত আমাকে 2বার গোসল করতে হবে। মোম মিনমিন করে বলে, আপনি যে আমাকে সরাসরি ওয়াশরুমে আসবেন আমি কি জানতাম নাকি? ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি। তুমি সব কিছুতে এত ভয় পাও কেন? পানির সংস্পর্শে এসেও তোমার ভয় লাগছে? মোমের থেকে আশাবাদী উত্তর পাওয়া গেল না। চুপ করে রইল সে। আগুন আর কিছু বলল না। মোমকে গোসল করিয়ে পোশাক এনে দিল। আগুন গিয়ে রুমে চেঞ্জ করে নিল। আইমানের ভার্সিটির পেছনে সেই পুকুর পাড়ের বেঞ্চে বসে আছে আনিকা। বসে থাকতে থাকতে মেয়েটার কোমর অসাড় হয়ে আসে। বিরক্তিতে মাথা চারা দিয়ে উঠছে। অপেক্ষা করতে আর ধৈর্যে কুলোচ্ছে না। বসা থেকে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছে, অথচ আইমানের কোনো হদিশ নেই। রাগের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটা গাছের পাশে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়তে শুরু করলো। আবার কখনো নখ দিয়ে গাছের ছাল খুঁড়তে লাগলো। ঢাকা শহরের রাস্তার মাঝে মাঝে কিছু গাছের সারি দেখা যায়। যদিও শহরে গাছপালার সংখ্যা নগণ্য, তবে এই অল্প গাছগুলোই শহরের যান্ত্রিক জীবনকে খানিকটা প্রশান্তি দেয়। গাছের পাতাগুলোতে হালকা বাতাসে খেলে যায়, আর সেই সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন শহরের কোলাহলের মধ্যে শান্তির মূর্ত প্রতীক। আইমান আরও কিছুক্ষণ পরে আসলো। আইমানকে দেখে আনিকার রাগে ফুসফুস করতে করতে বলল, কখন আসতে বলেছিলেন? আর আপনি এখন এসেছেন? দেরি করেই যখন আসবেন তাহলে এত তাড়াতাড়ি আসতে বলার কি দরকার ছিল? আইমান হাঁপাচ্ছে। দৌড়ে এসেছে বলে নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। ঘন ঘন শ্বাস টানছে। ভার্সিটির ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বেঞ্চে বসে পড়ল।
বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে শান্ত হলো। আনিকাকে ইশারায় পাশে বসতে বলল। আনিকা বসলো। আইমান ব্যগ্র গলায় বলে উঠল, টাইম মতো আসতে চেয়েছিলাম, কিন্তু স্পেশাল ক্লাস ছিল, সেজন্য আসতে লেট হয়ে গিয়েছে। ক্লাস না করে চলে আসতে চেয়েছিলাম, তবে স্যারের জন্য সম্ভব হয়নি। খুব ওকে, এবার বলুন কেন ডেকেছেন? কেন ডেকেছি মানে? তোমাকে দেওয়া টাইম শেষ, ভুলে গিয়েছ? না, ভুলিনি। তো বলো, কি সিদ্ধান্ত নিয়েছ? কিসের সিদ্ধান্ত? আইমান ভ্রু কুচকে ফেললো, চওড়া গলায় শুধালো, বুঝছো না বুঝে ঢং করছো? তোমাকে ভাবার জন্য সময় দিয়েছিলাম, আমাকে ভালোবাসবে কিনা সেটার জন্য। ভালো না বুঝলে প্রবলেম নেই, আমার একার ভালোবাসা যথেষ্ট, শুধু বিয়ের জন্য হ্যাঁ বললেই চলবে। আনিকা ভেঙচি কাটে ব্যঙ্গাত্মক করে জবাব দিল, রাজি না হলে কি করবেন? এমনভাবে বলছেন যেন আমি আপনাকে গ্রহণ করতে বাধ্য। অবশ্যই তুমি বাধ্য, আমি ছাড়া তোমার সেকেন্ড কোনো ওয়ে নেই। সো ভাওতাবাজি বাদ দিয়ে আসল কথা বলো। আনিকা ভাবলেশীনভাবে জানালো। আপনাকে আমার পছন্দ না। আইমানও ফটাফট মুখ ঝামটি মেরে উত্তর দিল, আমাকে পছন্দ নাকি জানতে চাইনি। তোমার ফাইনাল এক্সামের আগে আমাদের এঙ্গেজমেন্ট হবে, তার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা বলো। আনিকা হতভম্ব হয়ে গেল, ঝাঁজ নিয়ে তিরিক্ষি মেজাজে বলে, যেখানে আমি আপনাকে পছন্দই করি না, সেখানে আপনার সাথে এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বলবো কিভাবে? ভারী আশ্চর্যজনক মানুষ তো আপনি। বেশি কথা ভালো লাগছে না, আজকে লাঞ্চ করে নি, খোদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুমি মেয়ে ভাঙবে কিন্তু মজ খাবে না, আমি জানি তুমি আমাকে পছন্দ করে ফেলেছ, আর এখন অ্যাটিটিউড দেখিয়ে মুখে তেজ ফুরিয়ে অস্বীকার করছো। আনিকা গা ছাড়াভাবে অন্যদিকে চেয়ে বলে, আমার বয়ে গেছে আপনাকে পছন্দ করতে। আনিকার কোমর পেঁচিয়ে এক ঝটকায় কাছে টেনে নিল আইমান, একদম কাছে। যতটা কাছে গেলে দুজন ভিন্ন লিঙ্গের মানুষের গাত্রে গাত্রে স্বল্প বাসনা স্থূল কায়ায় জন্ম দেয়। দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ে। আনিকার নাকের সাথে আইমানের নাক লেগে আছে, আর কপালে কপাল। দুজোড়া পিবড় ঠোঁট মাত্র অল্প একটু দূরে। আইমানের সুগভীর স্পষ্ট প্রকাশযোগ্য আখিপট আনিকার কাজল কালো আখিপটে নিবদ্ধ। আনিকার তনুমন কেঁপে ওঠে আইমানের ছোঁয়ায়, শরীর বরফ খণ্ডের মতো জমে গিয়েছে। নয়তো আনিকা শরীর নাড়াতে পারছে না কেন? বুকের মধ্যে ধকধকানো তবলা বাজছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আনিকার কাঁপাকাঁপিকে প্রাধান্য দিল না আইমান, এভাবে থেকেই হিসিয়ে বলল, পছন্দ করো কিনা সেটা তো আমার ছোট্ট একটা কলে তোমার এখানে ছুটে আসাতেই প্রমাণিত হয়েছে। তুমি চাইলে আমার কল ইগনোর করতে পারো, ভার্সিটি পুকুর পাড়ে একা একা বসে থাকার প্রয়োজন ছিল না। তুমি ভীষণ স্মার্ট মেয়ে, আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, যতই হোক পুরুষ মানুষ। তোমার মনে আমাকে নিয়ে এসব চিন্তা বিরাজমান হতে পারত, তবে হয়নি, কারণ তোমার মন জানে আমি ওরকম টাইপের ছেলে নই। তুমি বাইরে প্রকাশ করো তুমি আমার কথা কাজে বিরক্ত, কিন্তু সত্যবাণী হলো তুমি সবসময় আমার সকল কথা মনোযোগ সহিত শ্রবণ করো। আমার দৃষ্টির অগোচরে মিটিমিটি হাসো, তবে তুমি হয়তো জানো না তোমার এই শ্যামলাটে মুখের হাসি আয়মানের নজর এড়ায়নি। আমি সত্যি বুঝতে পারি না কীভাবে তোমার মায়ে আটকে গিয়েছে। মায়ের শব্দটা বড্ড খারাপ, একবার কারো মায়ে আটকালে তাকে ছাড়া কিছু ভাবতে ইচ্ছে করে না। আনিকা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। আইমানের কথার সমাপ্তি হতেই আস্তে আস্তে চোখ মিলে যায়। আইমান এখনও তার দিকে একরাশ মুগ্ধতা সমেত চেয়ে আছে। আইমানের গভীর চাহনিতে দৃষ্টি রেখেই আলগোছে কোমর থেকে হাতটা সরিয়ে নিল। উঠে দাঁড়িয়ে আইমানের থেকে দূরত্ব বজায় রাখলো, মুখে কোনো কথা ফুটল না। বার কয়েক জোরে জোরে শ্বাস টানল। আইমানও দাঁড়িয়ে পড়ল, শ্লেষের স্বরে পুনরায় জিজ্ঞেস করল, উত্তর দিচ্ছ না কেন আনিকা? নিজেকে সামলে আনিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ চালাক। কার সাথে চালাকি করেছে? আপনি সবার আগে আমার বাবাকে হাত করলেন, তাকে ইমোশনাল কত শত কথাবার্তা বলে বশ করলেন, এরপর আমাকে পটানোর মিশন শুরু করেছেন। চমৎকার। আমি জানতাম তুমি তোমার বাবার কথা অনেক মানো, তার কথা তুমি ফেলতে পারো না। তাই ভাবলাম হবু শ্বশুরকে আগে পটানো যায়। তবে তোমার বাবাকে আমার মনে যেসব কথা বলেছে সেগুলো সত্যি ছিল। ওই দিন আপনার সাথে বাবার কথোপকথন সব শুনেছিলাম। আপনি আমার উপরে রাগ দেখিয়ে না খেয়ে চলে গিয়েছিলেন।
আয়মানের মুখভঙ্গি স্বাভাবিক। আনিকা ভেবেছিল আয়মান অবাক হবে, এরকম কিছুই হলো না। ভারী ক্ষীণ নিঃশ্বাস ছেড়ে আয়মান বলে, তুমি দরজার বাইরে চোরের মতো দাঁড়িয়ে আমাদের কথা শুনেছিলে, সেটা আমি জানি। আনিকা চক্ষুদয় বড় বড় করে তাকায়, অবাক হয়ে প্রশ্ন করল। কিভাবে? আয়মান ঠোঁট বাঁকিয়ে হাসলেও কণ্ঠ খাদিয়ে নিয়ে উৎফুল্লতা নিয়ে জানায়। দরজার বাইরে তোমার ওনার একাংশ দেখা যাচ্ছিল। আনিকা আর কিছু বলল না। দুজনের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজ করছে। পুকুরের টাল মাটাল পানিতে নজর বুলিয়ে আনিকা বলে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে, বাবা চিন্তা করবেন। আনিকা, ইহারে ভালো লাগছে না। তোমার বাবা আমাকে মেনে নিয়েছে, এখন তুমি বললে আমার ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে যাব। পরে বলবো। পরে না, এখন বলো। ভাবার জন্য তো এতদিন সময় দিয়েছিলাম। আমার পরীক্ষা শেষ হোক, তাছাড়া আপনার অনার্স এখনো কমপ্লিট হয়নি। এক্ষুনি বিয়ে করে বাসর করে ফেলতে চাচ্ছি নাকি? জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে রাখবো। একটু থেমে উচ্ছ্বসিত কণ্ঠে আয়মান হাসি মুখে বলল, ওই, তার মানে তুমি রাজি? আমাদের পরীক্ষার জন্য দ্বিধায় ভুগছ? আনিকা থমথমে খায়। শুষ্ক ঢোক গিলল। ভেতরের উত্তেজনা আয়মানের সামনে প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, মোটেই না, আপনাকে তো আমার সহ্যই হয় না। আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করে আর আপনি ছ্যাঁচড়ার মতো আমার পিছু পিছু ঘোরেন, তাই দয়া দেখিয়ে ভাবছি আপনার কথায় রাজি হয়ে যাব। আয়মানের চোয়াল শক্ত হয়ে ওঠে। চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো, এখনকার মেয়েরা বাবার কথায় নাচে না, নিজেদের পছন্দের ছেলেকেই বিয়ে করে। এসব ফাও এক্সকিউজ অন্যদের বলো, আমাকে না। তুমি আমার প্রেমে পড়ে গিয়েছ, ওভার অ্যাটিটিউডের ঠেলায় স্বীকার করছো না। কথা ঘোরাতে প্রসঙ্গ পাল্টে আনিকা বলল, চলুন বাড়ি ফেরা যাক। আয়মান দু কদম এগিয়ে আনিকার কাছে আসে। মুখোমুখি দাঁড়িয়ে নিরেট স্বরে বলে, বাড়িতে তো যাবই, তবে মনে রাখো এই সপ্তাহের মধ্যেই ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে আসছে। এত তাড়াতাড়ি? আয়মান সিরিয়াস কণ্ঠে বলল, হুম, আমার অপেক্ষা সহ্য হয় না, ধৈর্য শক্তি কম। কতদিন আর সিঙ্গেল থাকবো? আজ 22টা বছর ধরে বউ বাচ্চার মুখ দেখি না, কষ্ট হবে না বলো? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, মেবি তোমার মাথা ঠিক নেই। এখনো সিঙ্গেল জীবন পার করছো, লজ্জা করছে না তোমার? আনিকার চক্ষু কপালে উঠে গেল। বিস্ময় কি কর্তব্য বিমর্ষে। বলে কি এই ছেলে? শেষে কিনা এক মেন্টাল ছেলে তার কপালে জুটেছে। ঝাঁঝালো গলায় বলল, কী সব আজে বাজে বকছেন আপনি? সিঙ্গেল থাকলে লজ্জা কেন করবে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি, এত ছোট থাকতে বিয়ে করার কি আছে? আয়মান ঠেস মেরে ঠোঁট উল্টে বলে, ওলে আমার কচি খুকি শোনা রে, তুমি নিজেকে ছোট ভাবছো? হ্যাঁ, জানো আমার বড় ভাইয়ের বউ বয়সে তোমার থেকে অনেকটা ছোট, 10ম শ্রেণীতে পড়ে। সে আমার ভাইকে বিয়ে করে বাসর করে ফেলেছে। আমাকে বলছেন কেন? তোমাকেই তো বলবো, কারণ তুমি ভাবির থেকে বড়, বুঝতে আর মেয়ে মানুষ। পর মুহূর্তেই নাক টানার মতো অভিনয় করে কাঁদো কাঁদো গলায় বলল, সেদিন আমার ভাইয়ের বাসরের ব্যবস্থা করে দিয়ে নিজের রুমে এসেছিলাম। সেদিন তোমাকে কত মিস করেছে। মেয়েদের প্রতি আকর্ষিত না হওয়া আমার ভাই কচি বউ পেয়ে রুম থেকে বেরোতে চায় না, মনে হয় প্রতিদিনই বাসর করে। পরপর 2 দিন ভাইকে সকালে গোসল করতে দেখেছে। যদিও কলেজে গেলে সকালে গোসল করে, বাট ভাবি কি ভেজা চলে মুছে বারান্দা দড়ির মধ্যে তোয়ালে মেলতে দেখেছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ানো? নিশ্চয়ই প্রতি রাতে ফুটবল খেলে। ইয়া আল্লাহ মাবুদ, ছি, চুপ করেন, লজ্জা ছেলে। নিজের বড় ভাই ভাবির দিকে এভাবে নজর বোলাতে লজ্জা করে না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আপনি একটা নির্লজ্জ। লজ্জাও আপনাকে দেখে লজ্জা পাবে। আয়মান চরমনে চিত্তে দাম্ভিকের সহিত বলে, আমি তাদের দিকে নজর রাখতে যাবো কোন দুঃখে? বেডরুমের দরজা খোলা ছিল, ভাগে ডাকতে গিয়ে দেখেছিলাম। তবে তুমি তো চাপ নিও না, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাদের এঙ্গেজমেন্ট হলে তোমার হাতটা পর্যন্ত স্পর্শ করব না, দূরত্ব মেনটেন করে চলবো। শুধু মাঝে মাঝে 2-1টা চুমু খাবো, এই আর কি। এছাড়া বেশি কিছু করবো না, যা করার বিয়ের পর করবো। আফটার অল আই এম অ্যান ইনোসেন্ট বয়।
বলেই ঝুঁকে আনিকার গালে টুপ করে একটা চুমু খেলো। সময় ব্যয় করলো না, তুরন্ত পেছনে ফিরে হাঁটা ধরলো। যেতে যেতে হাঁক ছেড়ে আনিকাকে তার পিছু পিছু পা চালাতে বলল। এদিকে আনিকা হাঁ করে তাকিয়ে আছে। আয়মানের ভেজা চুমু আনিকার মসৃণ গালের লেপ্টে রয়েছে। আর মনে এক হাত গালে রাখলো আনিকা, যেখানটায় আয়মান চুমু খেয়েছে। ফ্যালফ্যাল করে আয়মানের যাওয়ার দিকে চেয়ে রইল। নিজে হাঁটতে বেমালুম ভুলে গেল মস্তিষ্কের ভেতর আয়মানের অগোছালো বাক্যগুলো দাপাদাপি করছে। এঙ্গেজমেন্ট হলে দূরত্ব মেনটেন করবে, অথচ চুমু খেতে কোনো সমস্যা নেই। গরমের রাতের আকাশ এবং প্রকৃতির সৌন্দর্য একটি বিশেষ অভিজ্ঞতা, যা মনকে প্রশান্তি ও শান্তি দেয়। দিনের গরম তাপের পর যখন রাতের অন্ধকার সবকিছু গ্রাস করে, তখন প্রকৃতি এক নতুন রূপে ধরা দেয়। আগুন বুকে হাত গুজে মোমের পাশে শটান হয়ে দাঁড়ায়। সে খাতায় কিছু লিখছে। আগুন গম্ভীর কণ্ঠে জানতে চাইল। পড়া কত দূর মম? মোম হক চুকিয়ে যায়। তুরন্ত খাতাটা বন্ধ করে ফেললো। জোরপূর্বক হেসে বলল। এই তো আর একটু। আগুন ধরাম করে টেবিলে হাতে থাকা স্টিলের স্কেল দিয়ে শব্দ তুলল। কাঠের ডিজাইনার কাঠামো টেবিলটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। সাথে মোমের পাতলা শরীর গমগমে গলায় প্রশ্ন করল। গত 2.5 ঘন্টা ধরে একই কথা বলছো, আরেকটু। এখনো পড়া শেষ হয়নি? পড়াটুকুন সোনার গাঁয়ে যাওয়ার আগে দিয়েছিলাম। এতদিন কি করেছো? পরীক্ষার সময় যে ঘনিয়ে আসছে, মাথায় আছে কি? কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছো, কথা গায়ে মাখো না। মোম চুপসানো মুখে ভীতিকর নজরে পড়ে। কোথায় আপনার মাথায় চড়েছি? আমি তো চেয়ারে বসে আছি। আগুন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সিরিয়াস কথা বলছে আর এই মেয়ে ফোঁস করে তপ্ত শ্বাস টানল। তীক্ষ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা খাতার উপর মোমের হাতটা পরক করল। শক্ত করে খাতাটা ধরে রেখেছে। দেখি খাতাটা দাও তো। মোমের ছোট্ট কায়া ধরফরিয়ে ওঠে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল। খাতা নিয়ে আপনি কি করবেন? সেটা আমি বুঝে নেব। মোম দিল না। আগুনও অপেক্ষা করল না, টান দিয়ে খাতাটা নিয়ে গেল। অল্প সংখ্যক পৃষ্ঠা উল্টাতে চোখের সামনে দৃশ্যমান হলো এবড়ো থেবড়ো আঁকা একটা মানুষের ছবি। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে লেখাগুলো আগুন স্বীয় কণ্ঠস্বরে উচ্চারণ করল।